সাদা জেসমিন ফুলের ডালটা হাতে নিয়ে হারমিওন বারবার শুকল। এতে রাজকুমারের গন্ধ লেগে আছে। রাতে ঘুমানোর সময় ফুলটা সে বালিশের পাশে রেখে দিল। সিস্টার নায়না এসব দেখে খুব খুশি হলো। মনে হলো তার জীবনে দেখা সবচেয়ে সুন্দর কাহিনী এটা। ওদিকে হারমিওন, তার খেয়ালই নেই যে তার এই সব আচরণ সবই সিস্টার দেখতে পেয়ে হাসছে। সে এখন তার নিজের জগতে হারিয়ে গেছে, যেখানে কেবল সে আর রাজকুমার টেহিয়ং বাস করে। রোদ ঝলমলিয়ে আবার একটা দিনের সূচনা হলো। রাজপ্রাসাদে আজ হারমিওনের দ্বিতীয় দিন। হারমিওন ভাবল তার দাদাকে দেখতে যাওয়ার ছুতো করে সে আজ এই প্রাসাদ থেকে চলে যাবে। রাজকুমারী ক্যামলিনার থেকে সে অনুমতি নিয়ে চলে যাবে। রাজকুমারের সাথে সে দেখা করবে না। সকালে ঘুম থেকে উঠে তার নাকে জেসমিনের সুগন্ধ আসতেই কাল রাতের সব কথা তার মনে পড়ে যায়। ইস, কি লজ্জাকর পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছিল। তার ফর্সা গাল দুটো আবার লাল হয়ে ওঠে। হারমিওন সিস্টার নায়নাকে জানালো সে রাজকুমারীর সাথে দেখা করতে চায়। তখনই নায়না কিছুক্ষণের জন্য বেরিয়ে গেল। আবার তারপর ফিরে এসে বলল, রাজকুমারী এখন একটু অন্য কাজে ব্যস্ত আছেন, সময় হলে উনি নিজেই আপনাকে ডেকে নেবেন। হারমিওন কি করবে, তাই একটা বই নিয়ে পড়তে শুরু করলো। ওয়াইল্ড ফ্লাওয়ার বা বন্য ফুল, অসাধারণ একটি বই। সে আগেও এই বইটা পড়েছে। এই বইটাতে এমন একটা জাদু আছে যা তাকে বারবার পড়তে আকৃষ্ট করে। রাজকুমার না জেনেই তার প্রিয় বইটাই পাঠিয়েছে তাকে। কিছুক্ষণ পর কিছু খাদেমা এলো রংবাহারি পোশাক নিয়ে। এত সুন্দর সুন্দর সব গাউন, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এমন পোশাক কেবল রাজকন্যারাই পরে। মিস হারমিওন, রাজকুমারী ক্যামলিনা আপনার জন্য এগুলো পাঠিয়েছেন। আপনি এর মধ্যে থেকে কোনটা পড়তে চান? আমার জন্য পাঠিয়েছে মানে? আমি এগুলোর কিছুই পরবো না। এটা প্রাসাদের নিয়ম। আপনি রাজকুমারীর সাথে দেখা করতে যাচ্ছেন, আপনাকে তো এর মধ্যে থেকেই কোনো একটা পড়তে হবে। আমি বাড়ি ফিরতে চাই, এজন্য রাজকুমারীর থেকে অনুমতি নিতে চাইছিলাম। রাজকুমারী উপহার হিসেবে পাঠিয়েছে, আপনি গ্রহণ করবেন কিনা সেটা আপনার ব্যাপার। তাছাড়া আপনি এখন রোগীদের পোশাক পরে আছেন, সে খেয়াল আছে? হারমিওন এতক্ষণ পর খেয়াল করলো সে রোগীদের পোশাক পরে আছে। সে যে পোশাকে এখানে এসেছিল তা অত্যন্ত নোংরা ও রক্তাক্ত হয়েছিল। হারমিওন অনেক ভেবে বলল, ঠিক আছে, তাহলে হালকা কিছু এনে দাও। এত ভারী জামা আমি পরতে পারবো না, এমনিতেই পা খারাপ। হারমিওনের কথা মতো তাকে পোশাক এনে দেওয়া হলো। সে তৈরি হয়েছে। রাজকুমারীর সাথে দেখা করতে যাওয়ার সময় একজন এসে বলল, সিস্টার, রাজকুমার মিস হারমিওনের জন্য লাইব্রেরিতে অপেক্ষা করছে। কথাটা শুনে হারমিওন চমকে উঠল। যার থেকে পালানোর জন্য এত কিছু, সেই আবার ডেকে পাঠিয়েছে। কি করবে সে এখন? রাজকুমারের আদেশ অমান্য করার ক্ষমতা তার নেই। অগত্যা তাকে যেতেই হলো। দুরু দুরু বুকে সে সিস্টার নায়নার সাথে গেল। নায়না তাকে প্রাসাদের চারপাশ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। প্রাসাদ দেখে হারমিওনের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। গ্রন্থশালার সামনে যেয়ে হারমিওনের হৃদস্পন্দন বেড়ে গেল। উপস্থিত দুজন প্রহরী দরজা খুলে দিল। হারমিওন দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকছে না।
নায়না বলল, এবারে আপনাকে একা যেতে হবে, আমার দায়িত্ব এই পর্যন্ত। হারমিওন ভয়ে ভয়ে পা বাড়িয়ে ভেতরে প্রবেশ করল। অমনি পিছনের দরজা বন্ধ হয়ে গেল। হারমিওন একা দাঁড়িয়ে আছে। সামনে সারি সারি বইয়ের আলমারি, নিচে থেকে প্রায় ছাদ পর্যন্ত ঠেকে গেছে। এত এত বই দেখলে হারমিওনের খুশি হওয়ার কথা, কিন্তু তার মধ্যে এখন ভয় কাজ করছে। অচেনা অজানা জায়গায় এত বড় একটা ঘরের মধ্যে সে একা, ভয় তো করবেই। হঠাৎ চেনা গলা ভেসে এলো। ও হারমিওনি, আমি সবে একটা বই শেষ করলাম। হারমিওন দেখল রাজকুমার একটা বই হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। রাজকুমারকে দেখে সে কিছুটা আশ্বস্ত হলো। আজ আর রাজকুমারকে অতটা ভয়ঙ্কর লাগছে না যতটা কাল রাতে লাগছিল। বলল, তোমাকে লাইব্রেরিটা দেখানোর ইচ্ছা ছিল বলে ডেকেছি। পায়ে ব্যথা কম হয়েছে? জি, এখন আর নেই বললেই চলে। আমি আজকে বাড়ি ফিরতে চাই, দাদার কথা খুব মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে কিছু দেখাতে চাই। রাজকুমার লাইব্রেরিটা ঘুরে ঘুরে দেখাতে লাগলো। এত বড় লাইব্রেরি কি একদিনে দেখা সম্ভব? তখনই আবার দরজা খোলার শব্দ হলো। আমাকে ভিতরে আসার অনুমতি আছে রাজকুমার? ওরা দুজনেই ফিরে দেখে নামজুন দাঁড়িয়ে আছে। ওহ, নামজুন হিউ, এখানে আসার জন্য তুমি আমার কাছে অনুমতি চাইছো? হ্যালো মিস হারমিওন, আমি কিম নামজুন। রাজকুমার পরিচয় করিয়ে দিল। নামজুন একজন দার্শনিক। প্রাসাদের এই বিশাল গ্রন্থশালাটি তিনিই দেখভাল করেন। রাজকুমারের সাথে তার প্রচুর ভাব, একদম বড় ভাইয়ের মতো। রাজকুমার বলল, তুমি যে ওয়াইল্ড ফ্লাওয়ার বইটা 2 দিন ধরে পড়ছিলে, ওটা নামজুন হিউংয়েরই লেখা। এই কথা শুনে হারমিওন অবাক হয়ে গেল। কখনো কোনো লেখককে সে এভাবে সামনাসামনি দেখতে পাবে সে কখনো ভাবেনি, তাও আবার তার প্রিয় লেখক। নামজুন তার নতুন একটা বই স্টপ দ্য রেন হারমিওনকে উপহার হিসেবে দিল। হারমিওন খুব খুশি হলো, বলল, এটাতে আপনার একটা সই যদি করে দিতেন। নামজুন সই করে দিল। এত দিন হয়ে গেল তার কাছে কেউ কখনো সই চায়নি। চাইবেই বা কি করে? তাকে তো সবাই চেনে না, কেবল তার লেখা সবাই পড়েছে। ওরা দুজনে বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছিল। রাজকুমারের কোমরে তলোয়ার দেখে হারমিওন বলল, ওটা আপনাকে কখনো চালাতে দেখিনি। তুমি চাইলে এখনই দেখাতে পারি। আপনি চাইলে আমিই আপনার সাথে তলোয়ারবাজি খেলতে চাই। রাজকুমার অবাক হয়ে যায়। তুমি তলোয়ার চালাতে পারো? পারি তো। মনভিলে থাকতে কারাগার থেকে পালানোর সময় তো একজনকে ওর নিজের ছুরি দিয়েই ওকে মেরেছি। রাজকুমার আশ্চর্য হয়ে বলল, তুমি এসব কোথায় শিখেছো? আমার দাদার থেকে। রাজকুমার আরও আশ্চর্য হয়ে গেল। সাধারণত সাম্রাজ্যের সিপাহীরাই কেবল তলোয়ার চালানো শেখে, কিন্তু মিস্টার সোকজিন সিপাহী না হয়েও এত সব কিছু শিখেছে এবং তার আদরের ছোট বোনকেও শিখিয়েছে। আসলে ছোটবেলা থেকে তারও সিপাহী হওয়ার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তিনি একজন মুক্তার হয়ে কাজ করছেন। রাজকুমার লিওকে ডেকে বলল, রাজামশাই যে তলোয়ারটি দিয়েছেন ওটা নিয়ে আসো। ওরা আবার বাগানে এসে দাঁড়ায়। লিও এসে অসম্ভব সুন্দর একটা তলোয়ার এনে 2 হাতে হারমিওনের সামনে তুলে ধরে। রাজকুমার বলল, মনভিলে তোমার বাহাদুরির কথা শুনে রাজামশাই খাস তোমার জন্য এটা বানিয়েছিল। ভেবেছিলাম তোমাকে তলোয়ারবাজি শিখিয়ে দিতে হবে, কিন্তু
আমার আরও ভালো লাগছে তুমি আগে থেকেই তা জানো। মিস্টার সোকজিন অনেক ভালো করেই তোমাকে লালন পালন করেছেন। তোমাকে নিয়ে নিশ্চয় উনি অনেক গর্বিত। এখন দেখা যাক তুমি ডিটেকটিভ ভি এর মোকাবিলা করতে পারো কিনা। আপনি চিন্তা করবেন না, আমিই জিতব। খেলা শুরু হলো। প্রথমে তলোয়ারের ঠোকাঠুকি শুরু হয়। রাজকুমার দেখল সমস্ত কলা কৌশল হারমিওনের জানা আছে, কোনোভাবেই তাকে পরাস্ত করা যাচ্ছে না। সে যে দিক থেকেই আক্রমণ করছে, হারমিওন নিজের তলোয়ার দিয়ে তা ঠেকিয়ে দিচ্ছে। একসময় রাজকুমার হারমিওনকে পিছন দিক থেকে জব্দ করে ধরল। হারমিওন আর নড়াচড়া করতে পারছে না। রাজকুমারের তলোয়ার তার গলায় বসানো। এই সময় ওরা দুজনে একে অপরের এত কাছাকাছি ছিল যে একে অপরের নিঃশ্বাস প্রশ্বাস সব অনুভব করতে পারছিল। ওদের হৃদস্পন্দন তখন সমস্ত বৈজ্ঞানিক যুক্তিকে ছিন্ন ভিন্ন করে দিয়ে নিয়মের চেয়ে 10 গুণ গতিতে স্পন্দিত হতে লাগলো। কতটা সময় যে তারা এভাবে ছিল তা তারা জানে না। হঠাৎই হারমিওন ঘুরে দাঁড়িয়ে রাজকুমারের গলায় তলোয়ার রাখল। অবশেষে জিত হারমিওনের হলো। রাজকুমার মনে মনে ভাবল, ভালোই চালাকি শিখেছ বাদামি চুলের সুন্দরী। এই সময় একটা কণ্ঠস্বর ভেসে এলো, দাদাকে তো হারিয়ে দিলে হারমিওন, কিন্তু তুমি আমাকে হারাতে পারবে না। রাজকন্যা ক্যামলিনার আগমন ঘটল। হারমিওন বউ করল। শুনলাম তুমি নাকি আজ চলে যেতে চাইছো। এটা কেমন কথা? আমাদের দুজনের এখনো ভালো করে গল্পই হলো না। হ্যাঁ রাজকুমারী, দাদার জন্য মন কেমন করছে। আবার কারো একজনের কথা শোনা গেল, ও রাজকুমার তুমি এখানে। এবার কমান্ডার জিমিনের আবির্ভাব ঘটল। জিমিন এসে রাজকুমারীকে বউ করল। কেমন আছো ক্যামলিন? হারমিওন খেয়াল করলো এরই মধ্যে ক্যামলিনের গাল দুখানা লাল হয়ে উঠেছে। তার মানে হারমিওন যেটা ভাবছে সেটা কি সত্যি? হয়তো সিস্টার ন্যানা এসব ব্যাপারে ভালো জানবে। তিনি এই প্রাসাদে প্রেমের গন্ধ শুকে বেড়ায়। রাজকুমারের মুখেও হাসি, তার মানে এ সব কিছুই তিনি জানেন। রাজকুমারকে খুঁজতে আসাটা জিমিনের একটা ছুতো মাত্র। তাই রাজকুমার বললেন, জিমিন, হারমিওনের সাথে পরিচয় হলে আমি এখন হারমিওনকে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিতে যেতে পারি।